অব্যাহত রয়েছে। তারা বলছেন তারা তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর পর দিতে চান এবং তারা মানুষকে তারা আগামীর যে বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে তারা আগামীর বাংলাদেশ গড়তে চান, যে বাংলাদেশ থাকবে ক্ষুধামুক্ত, বাংলাদেশ হবে স্বনির্ভর। আমরা একটু জানিয়ে রাখি কিন্তু যে ঢাকাতে যারা গতকাল রাতে বরিশাল লঞ্চঘাট থেকে রওনা হয়ে গিয়েছেন তাদের প্রায় ৫ লাখ নেতাকর্মী কিন্তু বরিশাল বিভাগ জুড়ে যে গিয়েছেন, তার মধ্যে ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর এবং প্রায় কয়েক শতাধিক বাস কিন্তু বাসে করে কিন্তু তারা ঢাকা অভিমুখে যাত্রা করেছেন। ঠিক নতুল্লাবাদটিতে এই মুহূর্তে নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কমে আসলেও তারা কিন্তু সেই শীতকে উপেক্ষা করে কিন্তু তারা ঢাকামুখী যাত্রা করেছিলেন। আর তারা যেমন তাদের সাথে কথা বলেছিলাম, তারা শুধু জানিয়েছিলেন তারা তাদের নেতাকে এক নজর সামনে দেখতে চান এবং তার মুখ থেকে আগামীর বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ যে হবে সেই বাংলাদেশের কেমন বাংলাদেশ হবে সেই বাংলাদেশের প্রত্যাশা তার মুখ থেকে শুনতে চান। নেতাকর্মীরা আরও জানিয়েছিলেন দীর্ঘ এই যে ১৭ বছরের তাদের নির্যাতন নিপীড়ন শুধু তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে যে বিষয়টি ছিল সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু আজ ঘটতে চলছে। যেমনটা আমরা তাদের কাছ থেকে জেনেছিলাম, বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে আমরা এই মুহূর্তে রয়েছি, সেখানে কিন্তু নেতাকর্মীদের আমরা অনেকটা ভিড়ই সকালবেলা দেখতে পেয়েছিলাম এবং সেই ভিড় খানিকটা এখন কমে আসলেও কারণ তারা সেই সকালই কিন্তু সমাবেশ স্থলে পৌঁছাতে চান বিধায় খুব ভোর থেকেই কিন্তু তারা রওনা হয়ে গিয়েছেন। এখনও আমরা কিছুটা যদি দেখাই কিছুটা নেতাকর্মীদের উপস্থিতি রয়েছেন, তারা কিন্তু যে নিজ নিজ খরচেই তারা বলেছেন যে তারা নিজ খরচই সমাবেশ স্থলে পৌঁছাতে চান এবং তারা কিন্তু তাদের এই নেতাকে এক নজর দেখার জন্যই তাদের এই যাত্রা আর কি। আমরা নতুলাবাদের যে অংশটিতে রয়েছি একদম ঠিক গোল চত্বরটিতে আমরা এই মুহূর্তে রয়েছি, সেখানটিতে থেকে কিন্তু আমার এখন যে মুহূর্তে ফ্রেমটি দেখছেন আপনারা ক্যামেরায়, এই বরগুনা হয়েই কিন্তু শতাধিক বাস সকালবেলা এই মহাসড়ক হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে এবং এই যাত্রায় কিন্তু প্রায় ৫,০০০-এর বেশি নেতাকর্মী কিন্তু উপস্থিত ছিলেন। ঠিক এই মুহূর্তে নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আমরা যুক্ত রয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা ঠিক নতুল্লাবাদ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ঢাকামুখী যে যাত্রীরা রয়েছেন এই মুহূর্তে আমরা যাচ্ছি। আমাদের সিলেটের সহকর্মী রয়েছেন, আমরা ঠিক এই মুহূর্তে আমাদের সিলেটের সহকর্মীর কাছে সরাসরি যুক্ত হচ্ছি সিলেটের সহকর্মীর সাথে। দীর্ঘ প্রতীক্ষার পর আসলে আজকে এই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত যিনি দায়িত্বে রয়েছেন বিএনপির তারেক রহমান, তিনি কিন্তু দেশে আসছেন এবং আজকে ৯টার পর থেকেই কিন্তু এই ওসমানী বিমানবন্দর এলাকাতে বিশেষ কড়াকড়ি আরোপ করা হবে এমনটি আসলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে কিন্তু এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে, পাশাপাশি অন্যান্য যেসব বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং একটু যদি আরও বিস্তারিত আপনাদেরকে একটু জানাই, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এই তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইটটি রয়েছে সেটি নামার কথা রয়েছে বা অবতরণ করার কথা রয়েছে ৯টা ৫৫ মিনিটে। এটি দেরি হয়ে 10টা 10 মিনিট হতে পারে এরকম একটি কথা আমরা জানতে পেরেছি। তবে গেল রাতে কিন্তু হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে ড্রিমলাইনার 787, এটি BG 202 হয়ে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে আসছে। এখানে 1 ঘন্টার অন অ্যারাইভাল সুবিধা পাবেন এখানকার যাত্রীরা যারা আসলে লন্ডন থেকে সরাসরি সিলেটে আসছেন। সেসব যাত্রীরা নেমে যাওয়ার পরও আন্তর্জাতিক এই বিমানটিতে রয়েছেন প্রায় 50 জনের মতো আরোহী থাকবেন যারা আসলে তারেক রহমানের সঙ্গে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিয়েছেন এই ভ্রমণে।
একটি বিষয় একটু উল্লেখ করতে চাই, প্রায় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান সহ তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এই ফ্লাইটে রয়েছেন, এবং তার সঙ্গে আরও যারা রয়েছেন তাদের কথাও একটু উল্লেখ করতে চাই। দলের প্রেস উইং সালেহ শিবলি রয়েছেন, পাশাপাশি রয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন, তার জন্য আসলে টিকিট কাটা হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। এবং এর বাইরেও আরাফাত রহমান কোকর 2 মেয়ে, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান, শেষ পর্যন্ত তারা তাদের সহযাত্রী হয়েছিলেন কিনা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ফ্লাইটের যে বিজনেস ক্লাস রয়েছে, এই বিজনেস ক্লাসে 6 জনের বাইরে নিজস্ব অর্থে যারা টিকিট কিনেছেন তাদের মধ্যে রয়েছেন মাহিদুর রহমান, রয়েছেন মুজিবুর রহমান মুজিব, খসরুজ্জামান চৌধুরী খসরু, পাশাপাশি নাসির আহমদ শাহিন, রয়েছেন রহিম উদ্দিন, আসাদুজ্জামান আহমদ, রয়েছেন গুলাম রব্বানী, মঈনুদ্দিন জুবায়ের বাবু, এবং এম এ সালাম এবং ডালিয়া লাকুরিয়া সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু তারেক রহমানের এই ফ্লাইটে একসঙ্গে বাংলাদেশে আসছেন এমনটি আসলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বলা চলে যে এই বিজনেস ক্লাসের ওয়ান ওয়ে টিকিট যেটি রয়েছে, ওয়ান ওয়ে টিকিটে 3600 পাউন্ডে বিক্রি হয়েছে বিজনেস ক্লাসের যে সিটগুলো রয়েছে, যেটি আসলে বাংলাদেশি টাকায় দাঁড়ায় 5,94,000 টাকা। এই ফ্লাইটটিতে বিশেষ করে অন্যরকম একটি নজরদারি আমরা লক্ষ্য করতে পারছি, যেটি আসলে বাংলাদেশ বিমানের ইতিহাসে এটিকে অন্যরকম গুরুত্ব আরোপ করার কথা উল্লেখ করা হয়েছে, যেটি আসলে গেল রাত পর্যন্ত আমরা যেটি দেখেছি যে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে যাবতীয় তথ্য কিন্তু গোপন রাখা হয়েছিল। এটি এখানকার যারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যেসব গোয়েন্দা সংস্থার যারা সদস্য রয়েছেন তারাও জানতেন না আসলে এটির আভ্যন্তরীণ যেসব তথ্য রয়েছে সেই তথ্যগুলো আসলে প্রকাশ করা হয়নি। এর বাইরেও যদি বলি যে ড্রিমলাইনার 787-এর এয়ারবাস দিয়ে পরিচালিত BG202 ফ্লাইটে তারেক রহমানের 6টি টিকিটের বাইরে যেসব যারা আসছেন তারা আসলে এখানে নামবেন কিনা সেটির ব্যাপারে এখনও কোনো তথ্য নেই। তবে যারা আসলে এখানে নেমে যাবেন, যেসব যাত্রী যারা হচ্ছে দীর্ঘদিন প্রবাসী ছিলেন, লন্ডন টু সিলেট যারা যাতায়াত করেন তারা এখানে নামবেন, পরবর্তীতে ঢাকায় যাবেন। বাকি 50 জনের যারা রয়েছেন তারা হয়তো তার সঙ্গেই ঢাকায় যাবেন। এর বাইরে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাতে চাই, এটি হচ্ছে যে তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় বহনকারী যে বিশেষ ফ্লাইটটি রয়েছে সেটি পরিচালনার দায়িত্বে কিন্তু 3 জন জ্যেষ্ঠ এবং অভিজ্ঞ পাইলট নির্ধারণ করা হয়েছে। এই অভিজ্ঞ পাইলটদের মধ্যে ফ্লাইটের পাইলট ইন কমান্ড হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন ইমামুল, যিনি দীর্ঘ অভিজ্ঞতা ও পেশা দক্ষতার জন্য পরিচিত হিসেবে বিমানে কর্মরত রয়েছেন। এর বাইরে আরও 2 জন পাইলট কিন্তু আরও 2 জন অভিজ্ঞ ক্যাপ্টেন রয়েছেন, তারা হচ্ছেন ক্যাপ্টেন রাশেদিন ও আসিফ ইকবাল। এই 3 জনের সমন্বয়ে এবার এই বিশেষ ফ্লাইটটি কিন্তু পরিচালিত হচ্ছে, এবং এর বাইরে যে কেবিন ক্রুতে কিন্তু আমরা দেখেছি গেল কিছুদিন আগেও 2 জনকে পরিবর্তন করে নতুন 2 জনকে কেবিন ক্রু হিসেবে নেওয়া হয়েছে, যেটি বেশ আলোচনা ফেলেছে এই ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে। বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক সূত্র কিন্তু নিশ্চিত করেছে আমাদেরকে বা গণমাধ্যমকে জানিয়েছে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিজ্ঞ ও সিনিয়র পাইলটদের সমন্বয়ে এই ফ্লাইট ক্রু কিন্তু গঠন করা হয়েছে, যেটি বাংলাদেশ বিমানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দিক হিসেবে আসলে আমরা দেখছি, যেটি আসলে এর আগে কখনো এভাবে উল্লেখ করা হয়নি। যদিও আসলে এই পুরো তথ্যই গোপন করার চেষ্টা করা হয়েছিল গেল রাত পর্যন্ত, এটি আমরা একটি বিশ্বস্ত সূত্রের খবরে আসলে জানতে পেরেছি। তো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়মিত যে কার্যক্রম, সেই নিয়মিত কার্যক্রমের বাইরে আজকে কিন্তু একটু বিশেষ কড়াকড়ি আমরা লক্ষ্য করছি, যেটি হচ্ছে এটিতে আজকে প্রবেশাধিকার অনেকটাই সংরক্ষিত, যেটি আসলে আগে থেকে গতকাল থেকে আসলে আমরা দেখছিলাম এখানে শুধুমাত্র যাদের অনুমতি রয়েছে তারাই আজকে প্রবেশ করতে পারছেন, এবং শুধু একেবারে পার্কিং এরিয়ার কথাও যদি বলি, পার্কিং এরিয়াতেও আজকে কোনো গাড়ি আসলে এখানে দাঁড়াতে পারবে না, এরকম আসলে নির্দেশনা রয়েছে। যারাই আসলে খুব জরুরি তারা আসছেন এবং তাদেরকে নামিয়ে গাড়ি দ্রুত এখান থেকে প্রস্থান করতে হচ্ছে। এর বাইরে গণমাধ্যমের জন্য কড়াকড়ি রয়েছে, পাশাপাশি নির্ধারিত এরিয়ার বাইরে কিন্তু যারা নিরাপত্তায় নিয়োজিত দায়িত্ব
দায়িত্বে রয়েছেন তাদেরকেও যেতে দেওয়া হচ্ছে না। সেই এতটা কড়াকড়ি আসলে এর আগে আমরা দেখিনি। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে কিন্তু আমরা গতকাল পর্যন্ত শুনছিলাম যে আসলে নেতাকর্মীদের ভিড় থাকতে পারে, কিন্তু উল্লেখযোগ্য কারণ এটি হচ্ছে যে দলের পক্ষ থেকে কড়াকড়ি রয়েছে, তাই বিমানবন্দরেও আসলে ঠিক কতটা আসলে এখানে নেতাকর্মীদের উপস্থিত থাকবে সেটা বলা যাচ্ছে না, কারণ অনেকেই ঢাকায় পৌঁছেছেন। এই মুহূর্তে আসলে আমরা একটু ঢাকা এয়ারপোর্টের খবর জানতে চাই। ঢাকা এয়ারপোর্টে রয়েছেন আহমেদ সালেহীন, আমাদের সহকর্মী, তিনি জানাবেন সেখানকার খবর। এই মুহূর্তে আমি অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে, যেখানে আসলে যেই গেট দিয়ে মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে মাটিতে পা রাখার পর এই রাস্তা দিয়ে তিনি যাবেন। ইতিমধ্যে এই রাস্তা এবং এই এয়ারপোর্ট এবং তার যাতায়াতের যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ তিনি এখান থেকে বের হয়ে যে 300 ফিট এবং বসুন্ধরা আবাসিক এলাকা এবং তারপরে আবার বনানী হয়ে গুলশান হয়ে তার বাসায় যাবেন, পুরো রাস্তা জুড়ে আসলে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে শুধু ভিআইপি গেটের সামনেই রয়েছে, সেটি রয়েছে পুরো বিমানবন্দর জুড়ে, বিমানবন্দরের আশপাশের এলাকায় এবং পুরো রাস্তা জুড়ে, অর্থাৎ বিমানবন্দর যে সড়ক যেটি রয়েছে সেই রাস্তা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত করা হয়েছে। আপনারা দেখছেন এখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে, পুলিশ রয়েছেন, এপিবিএনের সদস্য রয়েছেন, বিমানবাহিনীর সদস্য রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন। আমরা দেখেছি সেনাবাহিনীর বেশ কিছু সেনাবাহিনীর গাড়ি কিন্তু আমরা ঢুকতে দেখেছি, র্যাব রয়েছে, একই সঙ্গে রয়েছে এখানকার যে এয়ারপোর্টে পুলিশ ফোর্স যেটা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছেন, মানে অর্থাৎ এয়ারপোর্ট আর্ম পুলিশও কিন্তু এলাকায় রয়েছেন। আপনারা জানেন যে গত রাত 12টা বাংলাদেশ সময়, অর্থাৎ লন্ডনের সময় সন্ধ্যা 6:15 নাগাদ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে। তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে রয়েছেন, অর্থাৎ তার সপরিবারে তিনি দেশে ফিরছেন। 17 বছরের বেশি সময় পর তিনি দেশে ফিরছেন। আমরা যদি এক্সাক্ট সুনির্দিষ্ট করে সময় বলতে চাই বা দিন বলতে চাই, 17 বছর 3 মাস 14 দিন পর তিনি আজ দেশে ফিরছেন, নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাসিত জীবন ছিল যুক্তরাজ্যে, সপরিবারে তিনি গিয়েছিলেন 2008 সালে। তারপরে মূলত আজকে তিনি আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এই নিরাপত্তার সঙ্গে, তারা কিন্তু ভিআইপি গেটের ভিতরে প্রবেশ করছে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সেখানে বেশ কিছু সেনাবাহিনীর সদস্য রয়েছেন। এখানে রয়েছে বিভিন্ন এয়ারপোর্টের যে পুলিশের দায়িত্বে যারা রয়েছেন তারা এখানে রয়েছেন, এপিবিএন রয়েছেন, একই সঙ্গে বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিভিন্ন স্তরের আসলে কয়েক স্তরের নিরাপত্তা তাকে দেওয়া হচ্ছে এই বিমানবন্দর ঘিরে, তার দেশে প্রত্যাবর্তনের কে ঘিরে। আমরা বলতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গত রাত বাংলাদেশ সময় রাত 12টায় দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সপরিবারে। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তাদের সঙ্গে রয়েছেন, এবং 8 জনের একটি বহর, অর্থাৎ 8 সদস্য রয়েছে তার সঙ্গে এই সফরে, অর্থাৎ বাংলাদেশে আসার জন্য 8 জন তাদের এই লিস্টে রয়েছে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরাও তারাও কিন্তু নিরাপত্তার সঙ্গে জড়িত রয়েছেন। এক সঙ্গে এয়ারপোর্ট আর্ম পুলিশ, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, এপিবিএন, সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু এই বিমানবন্দর এবং পুরো তার যাত্রা পথে, অর্থাৎ বাসা পর্যন্ত, তিনি গুলশানে বাসায় ফেরা পর্যন্ত তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তার নিরাপত্তার জন্য এই যেই সিকিউরিটি ফোর্স যারা রয়েছেন তারা রয়েছেন। আমরা বলে রাখি যে কিছুক্ষণ আগে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি রয়েছে, তাকে যে গাড়িটি নিয়ে যাবে বিমানবন্দর থেকে তার বাসার উদ্দেশ্যে, টয়োটা ল্যান্ড ক্রুজার বুলেট প্রুফ গাড়িটি ইতিমধ্যে বিমানবন্দরে প্রবেশ করেছে আমরা দেখতে পেয়েছি, এবং আপনারা জানানোর চেষ্টা করছিলাম সেই গাড়িটি কিন্তু এখন বিমানবন্দরে ভিআইপি গেটের ভিতরে প্রবেশ করেছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ
তিনি কিন্তু ইতিমধ্যে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করছেন। কিছুক্ষণ আগে তিনি এসেছেন, আমরা সেটি দেখতে পেয়েছি। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ সদস্যরাও কিন্তু এখানে এসেছে বিমানবন্দর এলাকায়। সব মিলে যদি বলা যায় যে এখানকার পরিস্থিতি একদম নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে বিমানবন্দর এলাকা, যেখানে সাধারণ মানুষের চলাচল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ভিআইপি যাত্রী ছাড়া এই এলাকা কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে শুধু মিডিয়া গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, পরিচয়পত্র নিশ্চিত করে তারা এখানে রয়েছেন। এবং একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ডগ স্কোয়াড এসেছে এই বিমানবন্দর এলাকায় নিরাপত্তার জন্য। ডগ স্কোয়াডকে আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছে। এখানে বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা রয়েছেন, পুলিশ, এপিবিএন, বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব সবাই কিন্তু এই বিমানবন্দর এলাকায় রয়েছেন। এবং শুধু বিমানবন্দর নয়, পুরো যাত্রাপথ অর্থাৎ বিমানবন্দর থেকে 300 ফিট হয়ে বসুন্ধরা আবাসিক এলাকা এভারকেয়ার হাসপাতাল, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন, সেখানে তার মাকে দেখতে যাবেন। এবং সেখান থেকে তিনি তার বাসা অর্থাৎ কাকলি অর্থাৎ বনানী এবং গুলশান হয়ে চেরনবাড়ি হয়ে তিনি তার বাসায় 196 নম্বর যে বাসাটি রয়েছে গুলশান এভিনিউ, তিনি সেই বাসায় যাবেন। এই রাস্তা জুড়ে সমস্ত নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কী ধরনের নিরাপত্তা আসলে ব্যবস্থা জোরদার করা হচ্ছে, সেটি আসলে বাস্তবে না দেখলে অনেকটাই বোঝা কঠিন হবে। হযরত শাহজালাল বিমানবন্দরের যে ভিআইপি গেট যে রয়েছে, সেই গেটের আশপাশের নিরাপত্তা আসলে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আপনারা জানেন যে আমরা বলছিলাম যে 300 ফিট এলাকায় যে অভ্যর্থনা মঞ্চ তৈরি করা হচ্ছে এই এলাকা জুড়ে, 300 ফিট এলাকা জুড়ে পুরো সেখানে 300 ফিটের যে অভ্যর্থনা মঞ্চ তৈরি করা হচ্ছে, সেই মঞ্চ ঘিরে মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে। তো বিমানবন্দর এলাকায় যে নিরাপত্তার এখনকার বর্তমান যে অবস্থা, সেটি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে প্রত্যাবর্তন উপলক্ষে। এবং এই মুহূর্তে যে মানুষের ঢল নেমেছে বিভিন্ন আমাদের প্রবেশ পথে ঢাকামুখী, সেই প্রবেশ পথের মধ্যে গাজীপুর এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী মেহেদি। আমরা যাবো তার কাছে সেখানকার খবর জানার জন্য। গাজীপুর থেকেও কিন্তু একটি বিশেষ ট্রেন অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছেড়ে যাবে। এখানে আমরা দেখছি শত শত নেতাকর্মী এখানে অপেক্ষায় আছেন। আমরা যে ট্রেনটি দেখাচ্ছি এটি কিন্তু রিজার্ভ করা হয়েছে এবং এই ট্রেনে করেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা দেখছি সকাল থেকে অর্থাৎ ভোর থেকেই কিন্তু সাধারণ মানুষ আসলে এখানে এসে অপেক্ষা করছেন। তারা তাদের অপেক্ষার অবসান হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ঘুচবে এবং বেলা 7:30টার দিকে কিন্তু এই ট্রেনটি এখান থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আমরা কথা বলেছিলাম নেতাকর্মীদের সাথে, তারা আসলে যেটি বলছেন তাদের যেই 17 বছরের অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটবে আর কিছুক্ষণ পর, অর্থাৎ 12টার কাছাকাছি 12টা নাগাদ কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু এখানে এসে পৌঁছাবেন। তারা সেই অভ্যর্থনা জানানোর জন্যই কিন্তু তারা এখান থেকে রওনা দিয়েছেন। আমরা দেখছি অর্থাৎ একটু জানিয়ে রাখি যে গাজীপুর কিন্তু রাজধানী ঘেঁষা একটি শহর এবং এই শহর থেকে কিন্তু স্বাভাবিকভাবেই এক ধরনের ঢল দেখা যায় এবং মানুষের অতিরিক্ত ভিড় আমরা লক্ষ্য করছি। একটু জানিয়ে রাখি যে শুধুমাত্র আজকে নয়, আমরা দেখেছি গত 2 থেকে 3 দিন আগে থেকেই কিন্তু নেতাকর্মীরা আসলে ঢাকায় অর্থাৎ 300 ফিট ঢাকায় গিয়ে পৌঁছেছেন এবং তারা 2-3 দিন আগে থেকে কিন্তু সেখানে অপেক্ষা করছেন। যদিও আজকে যারা যাচ্ছেন তারা কিন্তু শুধু আজকেই প্রথম নয়, আগেও গিয়েছেন, যেহেতু অল্প দূরত্বের জায়গা তারা কিন্তু বারবার আসলে যাচ্ছেন এবং সেই ঘটনাস্থলে গিয়ে আবারও কিন্তু এখানে ফেরত আসছেন। অর্থাৎ আজকে এই মুহূর্তে আমরা যারা যাচ্ছেন তারা সকলেই কিন্তু অর্থাৎ এই ট্রেনটি আসলে শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদের জন্যই আসলে রিজার্ভ করা হয়েছে এবং সেই ট্রেনে করেই কিন্তু শত শত নেতাকর্মী এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সাথে। আপনারা কোথায় যাচ্ছেন, কোথা থেকে যাচ্ছেন? ঢাকা সমাবেশে যাচ্ছেন। আপনার বাসা কোথায় এবং আজকে কেন যাচ্ছেন? আমাদের নেতা আসবে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে, তাই 18 বছর পর।
যেমনটি শুনছেন যে 17 বছর পর তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে দেশে ফিরবেন, সেই উপলক্ষেই কিন্তু নেতাকর্মীরা আনন্দ উল্লাস অর্থাৎ তাদের মধ্যে এক ধরনের যে উদ্দীপনা সেটি কাজ করছে এবং যেটি বলছেন নেতাকর্মীরা তাদের যে অপেক্ষা সেটির অবসান ঘটবে আজ। এবং একটু জানিয়ে রাখি যে এই ট্রেনটি করে সহ এর আগেও বিএনপির যে এই এলাকার যে মহানগর বিএনপির সভাপতি সেক্রেটারি তারা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন প্রায় লক্ষাধিক নেতাকর্মী কিন্তু এই গাজীপুর থেকে ঢাকায় যাবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি দেশে ফিরবেন তখন কিন্তু উষ্ণ অভ্যর্থনা জানাবেন, তারা সেটি কিন্তু বলছিলেন। এবং আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের 17 বছরের যেই আসলে শুধু অপেক্ষায় নয়, সেই সাথে তাদের যেই দুঃখ দুর্দশা এবং যেই তাদের যেই অর্থাৎ যত অভিযোগ ছিল সেটি কিন্তু আজকে অবসান ঘটবে এবং তাদের যেই নেতা দেশে ফেরার মধ্য দিয়ে কিন্তু তাদের শুধু রাজনৈতিক প্রত্যাবর্তনই হবে না, শুধু দেশের যে সার্বিক পরিস্থিতি অর্থাৎ যেমনটি তারা বলছেন যে স্বৈরাচার পতন হলেও কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা এখন উদ্বিগ্ন, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি মোকাবেলায় কিন্তু দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু দেশে এসে সরাসরি হাল ধরবেন এবং সরাসরি আসলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখবেন। শুধুমাত্র তার এই অবস্থান আজকের এই ফেরা কিন্তু দলের নয়, তারা যদি বলছেন দেশের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আজকে বেলা 7:30টায় কিন্তু এই ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে। বিশেষ এই ট্রেনে কিন্তু শত নেতাকর্মী আসলে শত নেতাকর্মী অংশ নেবেন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা আজকে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এবং কেমন লাগছে বিষয়টি? আজকে আমরা আমাদের 300 ফিট আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকায় যাচ্ছি এবং 300 ফিটে আমরা সেই গণসংবর্ধনায় অংশগ্রহণ করব এবং গাজীপুর মহানগর বিএনপি, গাজীপুর মেট্রো থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের সকল স্তরের নেতৃবৃন্দ, কর্মী সহ আজকে আমরা ঢাকায় যাচ্ছি এবং আজকে আমাদের অত্যন্ত আনন্দিত যে আমাদের নেতা আজ 18 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখছেন এবং আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণে নেতৃত্ব দিবেন, এই আশায় আমরা বুক ভরা আশা নিয়ে আজকে আমরা ঢাকা যাচ্ছি এবং অত্যন্ত আনন্দিত। সকল স্তরের কর্মীবৃন্দ আমরা অত্যন্ত আনন্দিত। স্লোগানে কিন্তু আসলে স্বাগত জানানো হচ্ছে তারেক রহমানের আগমনকে কিন্তু তারা স্বাগত জানাচ্ছেন এবং নেতাকর্মীরা যে উৎসব আনন্দ সেই উৎসব নিয়েই কিন্তু তারা আজকে গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাদের উদ্দীপনা তাদের মধ্যে কাজ করছে সেটি আমরা দেখছি। তো এই ছিল গাজীপুরের খবর। এই বিষয়ে আরো খবর জানাতে আমরা যাবো মুন্সিগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এই কুয়াশা এবং কনকনে শীত, এই পৌষের কনকনে শীত উপেক্ষা করে কিন্তু হাজার হাজার মানুষ ঢাকার 300 ফিটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং এই মুন্সিগঞ্জের যে মাওয়া এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ে যে নিমতলী পয়েন্ট, এখানে কিন্তু সবচেয়ে বেশি মানুষ এখান থেকে যাচ্ছেন এবং এখান থেকে 100 বাসের মধ্যে কিন্তু বেশ কিছু বাস রওনা হয়ে গিয়েছে এবং আরো অনেক বাস কিন্তু জড়ো হচ্ছে। আমরা দেখছি যে মুন্সিগঞ্জ 1 আসনের যে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ব্যানার ফেস্টুন নিয়ে এবং সেখানে তারেক জিয়াকে অভিনন্দন জানিয়ে কিন্তু নানান রকম ব্যানার ফেস্টুন দিয়ে জড়ো হচ্ছেন এবং আপনারা লক্ষ্য করছেন নারী পুরুষ বিভিন্ন ধরনের বয়সী লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তারা কিন্তু বাসের পাশাপাশি অন্যান্য গাড়িতে উঠছেন এবং এই যে নিমতলী পয়েন্ট আছে সেখানে কিন্তু লোকারণ্য এবং তারা বলছেন যে এখানকার যে মুন্সিগঞ্জের 69টি ইউনিয়ন রয়েছে এবং 2টি পৌরসভা রয়েছে, প্রত্যেক পয়েন্ট থেকে কিন্তু লোকজন রাজধানী ঢাকায় যাচ্ছেন। কালকে অনেকে গেলেও কিন্তু ঢাকার কাছের জেলা হিসাবে মুন্সিগঞ্জে কিন্তু এই বৃহস্পতিবার ভোর থেকে লোকজন যাচ্ছেন বেশি এবং সড়ক পথে লোকজন যাচ্ছেন এবং
দক্ষিণাঞ্চলের যে 21 জেলা রয়েছে সেই 21 জেলার যে প্রবেশদ্বার মাওয়া, এই মাওয়া দিয়ে কিন্তু পদ্মা সেতু দিয়ে এই লোকজন ঢাকার দিকে যাচ্ছেন, স্রোতের মতো যাচ্ছেন লোকজন এবং বাস ভর্তি এইসব লোকজন কিন্তু নানাভাবে ব্যানার ফেস্টুন প্রদর্শন করছেন এবং তারা যে এখানকার আসনগুলো রয়েছে সেই আসনে যারা বিএনপি প্রার্থী রয়েছে তাদের সমর্থনে তারা উচ্ছ্বাস করছেন, আবার এখানকার যারা সম্ভাব্য প্রার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে উচ্ছ্বাস করছেন। আপনারা জানেন যে মুন্সিগঞ্জের যে তিনটি আসনে কিন্তু বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মুন্সিগঞ্জ 1 আসনে যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তার মনোনয়ন কিন্তু চূড়ান্ত করা হয়েছে। এই অঞ্চল থেকে তারা বলছেন যে 100 বাস তারা যাচ্ছে এবং একই সঙ্গে কিন্তু ওই রাজধানী ঢাকায় 300 ফিটে যারা রয়েছেন তাদের জন্য বড় একটি অংশের খাবার সরবরাহ করা হচ্ছে এখান থেকে এবং ট্রাকে ট্রাকে কিন্তু খাবার পাঠানো হচ্ছে। একই সঙ্গে আপনারা জানেন যে মুন্সিগঞ্জ 2 আসন, যে আসনটিতে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে প্রথম পর্যায়ে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু তিনি অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় কিন্তু তার স্থানে মনোনয়ন দেওয়া হয়েছে অ্যাডভোকেট আজাদকে এবং এখানকার আব্দুল সালাম আজাদকে এবং একই সঙ্গে কিন্তু মুন্সিগঞ্জ 3 আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান তাকে চূড়ান্ত করা হয়েছে এবং প্রত্যেক এই 3টি আসনে প্রার্থী ছাড়াও কিন্তু অনেক যারা সম্ভাব্য প্রার্থী আছে। মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন, তার সমর্থকরাও কিন্তু যাচ্ছেন এবং বিভিন্ন পয়েন্ট থেকে লোকজন জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে তাদের লক্ষ্য একটাই যে তারেক রহমান যে দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে আসছেন নানা রকম চ্যালেঞ্জের পর এবং তাকে অভিবাদন জানানোর জন্য, তাকে এক নজর দেখবার জন্য। এবং আপনারা জানেন যে সকাল 11:20 ঢাকা যে তার অবতরণ করবার কথা রয়েছে তার স্ত্রী এবং কন্যা সহ, এবং সেই 11:20 পরবর্তীতে যে 300 ফিটের সংবর্ধনা, এইসব পুরো বিষয় এত সময় বাকি থাকতেও কিন্তু লোকজন একের পর এক যাচ্ছে এবং তারা বলছেন বাংলাদেশে সবচেয়ে বড় যে লোকজনের জামায়াত সেটি হতে যাচ্ছে এবং তারেক রহমান যে বাংলাদেশে এসে এবার কেয়ারে যাবেন এবং এবার কেয়ারে যাওয়ার পরে যে পরের দিনে তার প্রোগ্রাম রয়েছে যে শুক্রবার জুমার পরে যে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা এবং সাভারের স্মৃতিসৌধ, এর পরবর্তীতে যেসব কর্মসূচিগুলো রয়েছে প্রত্যেকটি কর্মসূচি ঘিরে কিন্তু মুন্সিগঞ্জের লোকজনের অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য নানা রকম পরিকল্পনা করা হয়েছে এবং তারেক রহমানের নিরাপত্তার ব্যাপারে কিন্তু এখানকার লোকজনরা বলছেন যে পুরো বাংলার মানুষ, তারা যারা বিএনপির কর্মী সমর্থক রয়েছেন, নেতা কর্মী রয়েছেন, তারা সার্বক্ষণিক আগলে রাখবেন এবং 12 ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে যে বিএনপির নানা রকম প্রস্তুতি, তারা বলছেন যে এই দেশের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে জাতীয় এবং যে ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশের যে অপার সম্ভাবনা, সেই সম্ভাবনাকে বাস্তবায়ন করা হবে, সেই লক্ষ্যেই তারা চাচ্ছেন যে এই আজকের যে তারেক রহমানের বাংলাদেশে আগমন, তার স্বদেশ আগমন, এটি একটি বাকবদলের ইতিহাস হয়ে থাকবে এবং এই বাকবদলের ইতিহাসে অংশ হওয়ার জন্য কিন্তু এই লোকজন জড়ো হচ্ছেন এবং এই জড়ো হয়ে তারা তারেক রহমানকে সংবর্ধনা এবং তাকে অভিবাদন জানানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সে কারণে তার বাস বাড়াতে হচ্ছে এবং খাবারের পরিমাণ বাড়াতে হচ্ছে বলে শোষণের আগে অধিকার, ভেদাভেদের আগে সমতা, অপমানের আগে সম্মান, নেতার আগে জনতা করা হচ্ছে এবং আপনারা দেখছেন যতদূর চোখ যায় সেখানে কিন্তু লোকজন জড়ো অবস্থায় রয়েছে এবং একের পর এক বাসে উঠে কিন্তু তারা যাচ্ছে
300 ফিটের উদ্দেশ্যে, এবং এই 300 ফিট ঘিরে যে মুন্সিগঞ্জ রাজধানী ঢাকার কাছের জেলা, সেই জেলা থেকে যে এই ভোর থেকে জনস্রোত সেটি কিন্তু পৌষে কনকনে শীত উপেক্ষা করে লোকজন জড়ো হয়েছে, এবং ভোরও কিন্তু ঘন কুয়াশা ছিল। সেই কুয়াশার চাদরকে ভেদ করে কিন্তু তারা ছুটছেন রাজধানী ঢাকার 300 ফিটের উদ্দেশ্যে, এবং তারা বলছেন যে দীর্ঘ প্রায় 17 বছর পরে যে তাদের অপেক্ষার অবসান ঘটছে, এবং তারেক রহমান স্বদেশে ফিরছেন, এবং তাকে ঘিরে কিন্তু নতুন স্বপ্ন দেখছেন এই নেতাকর্মীরা, এবং তারা বলছেন যে এই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এবং আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং তারা বলছেন যে জাতীয় ঐক্য সৃষ্টি করে কিভাবে বাংলাদেশকে একটি অপার সম্ভাবনার যে দেশ, সেই সম্ভাবনার যে মূল চূড়ায় নিতে চান তারা, সেই লক্ষ্যে কিন্তু আর কোনো ষড়যন্ত্র নয়, আর কোন রকম বাধা বিপত্তি না করে তারা চাচ্ছেন একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরতে, এবং সেই লক্ষ্যে কিন্তু একটা জাতীয় ঐক্যের কথা বলছেন স্থানীয়রা। এবং এই রাজধানী ঢাকার যে কাছের জেলা মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর, এই অঞ্চল কিন্তু নানাভাবে রাজনৈতিক ক্ষেত্রে আলোচিত। আপনারা জানেন যে এই মুন্সিগঞ্জ থেকে কিন্তু পরপর 2 জন রাষ্ট্রপতি নেতৃত্ব দিয়েছে, এবং এই 2 জন রাষ্ট্রপতি কিন্তু বিএনপি সরকারের সময় দায়িত্ব পালন করেছেন, এবং এই অঞ্চল থেকে কিন্তু প্রত্যেকটি মন্ত্রী পরিষদে কিন্তু একাধিক মন্ত্রী স্থান পান, এবং এই অঞ্চলকে তারা অঞ্চল থেকে আজকে এই তারেক চেষ্টা, সেটি তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, এবং বলছেন যে এই অঞ্চল যে সবসময় ধানের শীষ প্রতীক নিয়ে যে বিপ্লব ঘটে, ব্যালট বিপ্লব, সেই আসন্ন নির্বাচনে সেই ব্যালট বিপ্লবের একটি আগাম বার্তা কিন্তু দেওয়ার চেষ্টা করছেন তারা। বারবার এইসব বার্তা দিচ্ছিলেন, এবং তারা বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান, তার যে রাজনৈতিক প্রজ্ঞা সেটি মানুষের কল্যাণে নিবেদিত হবে, এবং সেই প্রজ্ঞা ঘিরে কিন্তু বাংলাদেশের নতুন সম্ভাবনা। এবং আপনারা লক্ষ্য করছেন যে একের পর এক কিন্তু বাস যাচ্ছে রাজধানী ঢাকার দিকে, এবং সেই বাসগুলো কিন্তু এই নিমতলা পয়েন্টে যে মুন্সিগঞ্জের সবচেয়ে বড় জমায়েত হচ্ছে, এই নিমতলা পয়েন্ট থেকে কিন্তু বেশি লোক যাচ্ছেন রাজধানী ঢাকাতে, এবং এই নিমতলা পয়েন্টের পাশে কিন্তু রেল স্টেশন রয়েছে, যেটি এই রেল কিন্তু রাজধানী থেকে খুলনা এবং বেনাপোল এবং এই বিভিন্ন রুটে চলাচল করে। সেই ট্রেনেও কিন্তু অনেক লোকজন রাজধানী ঢাকায় যাচ্ছেন, এবং তারা তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য কিন্তু তারা সেখানে যাচ্ছেন ইতিহাসের অংশ হয়ে থাকবার জন্য। এবং আপনারা লক্ষ্য করছেন যে এই ঢাকা মাওয়া এক্সপ্রেস এর পাশে যে লোকজনের জড়ো হচ্ছে নিমতলা পয়েন্টে, এখান কিন্তু এই নিমতলা পয়েন্ট থেকে তারা বাসে করে রাজধানী ঢাকায় যাচ্ছেন, এবং এখানে প্রথম এসে জড়ো হচ্ছেন, এখান থেকে বাসে উঠছেন, বাসে উঠে কিন্তু তারা রওনা হচ্ছেন 300 ফিটের উদ্দেশ্যে। এবং মুন্সিগঞ্জে যে 3টি আসন, প্রত্যেক আসন থেকে লোকজন যাচ্ছে, তবে সবচেয়ে বেশি লোকজন যাচ্ছে কিন্তু বলছেন যে মুন্সিগঞ্জ 1 আসন থেকে। এই 1 আসনে যে 28টি ইউনিয়ন রয়েছে, সিরাজদি খান উপজেলা এবং শ্রীনগর উপজেলা, এই 2 উপজেলার 28টি ইউনিয়ন থেকে 100-র বেশি বাস কিন্তু রাজধানী ঢাকার 300 ফিটে যাচ্ছে বলে তারা জানাচ্ছেন, এবং প্রত্যেকটি আসন থেকে লোকজন যাচ্ছেন, এবং তারা বলছেন রাজধানী ঢাকার কাছের যে জেলা হিসাবে তারা এই ভোরবেলায় কিন্তু দলে দলে যোগ দিচ্ছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ। আমরা ঢাকায় যাচ্ছি আর সকলবি মোস্তাফিজের কাছে। মোস্তাফিজ জানা জুলাই 36 এক্সপ্রেসওয়ের যেই অবস্থানটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে সংবর্ধনা দেওয়া হবে, সেই জায়গাটি মূল মঞ্চ থেকে যদি শুরু করি, মূল মঞ্চে এই মুহূর্তে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এবং নিরাপত্তার সাথে যুক্ত যারা রয়েছেন শুধুমাত্র তারা মঞ্চটিতে অবস্থান করছেন, এবং মঞ্চের ঠিক সামনের যে সড়ক অংশগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু তারা সেই জায়গাটিকে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে ফেলেছেন।
যেখান থেকে আগত নেতাকর্মীদের অবস্থানের জায়গা নির্ধারণ করা হয়েছে, সেই জায়গাটি কিন্তু একদম মধ্যরাতের পর থেকেই পুরোপুরি কিন্তু লোকে লোকারণ্য অবস্থায় রয়েছে। এবং এর আশপাশে যেই অর্থাৎ জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে সড়কটি রয়েছে, এই সড়কে যেই বিষয়টি দেখা যাচ্ছে যে নেতাকর্মীদের ঢল যত বেলা বাড়ছে ততই কিন্তু আরও বাড়ছে। কেননা বিএনপির যে নেতাকর্মী যারা দেশের বিভিন্ন প্রান্ত বিভিন্ন জেলা থেকে আসছেন, তারা সড়ক, নৌ এবং ট্রেন সবগুলো নিয়েই আসলে সব পথেই তারা রাজধানীর উদ্দেশ্যে এসেছেন। এই আগমন কিন্তু নেতাকর্মীদের আরও 3-4 দিন ধরেই কিন্তু চলমান রয়েছে। এবং আজ বিশেষ করে এই যে ভিড় বাড়া, এটি যেহেতু এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে পৌঁছার যে সময়সূচি এখন পর্যন্ত নির্ধারিত হচ্ছে 11:30, যতটুকু সামনে এসে আসলে 17 বছর নির্বাসনে থাকা দলের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখা যায়, সেই চেষ্টা হিসেবে মূলত নেতাকর্মীরা এই যে জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে অংশটি, সেখানে তারা আসার চেষ্টা করছেন। এবং বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের রাজধানীতে আসার জন্য বিশেষ 10টি ট্রেনের জন্য কিন্তু আবেদন করা হয়েছিল। এবং সেই ট্রেনগুলো ঢাকায় পৌঁছার ব্যাপারে যে বিষয়টি এখন পর্যন্ত জানা গেছে যে এটি ভোর 5টা থেকে সকাল 9টার মধ্যে সবগুলো ট্রেন ঢাকায় এসে পৌঁছে যাবে। এবং এই যে জুলাই 36 এক্সপ্রেসওয়ে এর খুব নিকটবর্তী যে রেল স্টেশন, সেটি কিন্তু বিমানবন্দর। ফলে বলা যায় যে বিমানবন্দর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে সংবর্ধনার জন্য জমায়েত হবেন নেতাকর্মীরা বিমানবন্দর মোড় থেকেই আসবেন। এবং এই যে তাদের জমায়েত হওয়া, এই জমায়েত কিন্তু ছড়িয়ে যাবে একেবারে এই জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চের এই পর্যন্ত। কেননা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে এসে বিমানবন্দর থেকে এভারকেয়ারে যাবেন, সেখানে ভর্তি তার অসুস্থ মা, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। এবং এই যে যাত্রাপথের মধ্যবর্তী স্থানেই এই জুলাই 36 এক্সপ্রেসওয়েতেই কিন্তু এই সংবর্ধনা মঞ্চটি করা হয়েছে। এখন পর্যন্ত নেতাকর্মীদের কাছে যে এই উচ্ছ্বাস, উদ্দীপনা এবং তাদের প্রত্যাশা, নানা বিষয়ে আসলে জানতে চাওয়া হয়েছিল। এবং নেতাকর্মীরা যেই বিষয়টি তারা বলছেন যে দীর্ঘ সময় ধরে দেশের বাইরে বিদেশে অবস্থান করে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশে এসে দলের যে আগামীর ভবিষ্যতের যে যাত্রা, সেই যাত্রা আরও বেগবান হবে তার উপস্থিতিতে, এমনটা মনে করেন। পাশাপাশি নির্বাচন একটি বড় ধরনের ইস্যু হিসেবেই আছে এখন পর্যন্ত বাংলাদেশে। এবং সেই নির্বাচনে যে 31 দফা, সেটি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সশরীরে উপস্থিতিতে দেশের জনগণ সরাসরি তার কাছ থেকে আরও ভালোভাবে জানবেন। এবং বিএনপির নেতাকর্মীরাও সেই 31 দফা বাস্তবায়নের জন্য তার দিক নির্দেশনায়, অর্থাৎ তারেক রহমানের দিক নির্দেশনায় তারা এগিয়ে যাবে। এবং এই তারেক রহমানের বাংলাদেশে আগমন আগামী নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষের এই জুলাই 36 বিষয়টি এখন পর্যন্ত জানা গেছে যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ স্থানীয় সময় আনুমানিক রাত 12:30 নাগাদ তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে কিন্তু তিনি রওনা হয়েছেন। এবং তার একটি সিলেট ওসমানী বিমানবন্দর, সেখানে প্রথমে বিমানটি অবতরণ করবে। নেতাকর্মী অর্থাৎ দলের উচ্চ পর্যায়ে থেকে কিন্তু ইতিমধ্যেই সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের জমায়েত হওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়েছে। এবং সেখানে যে যাত্রী ওঠানামার যে বিষয়, সেটি সম্পন্ন করে তারপর বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে নিয়ে আসবে। এবং সেইখান থেকে তারেক রহমান তার মা এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে দেখতে যাবেন। যে 2008 সালে যে বিদেশে যেতে বাধ্য হন তারেক রহমান, তারপর আওয়ামী লীগ সরকারের আমলে তার দেশে ফেরা বেশ কঠিন হয়ে পড়ে। কেননা তৎকালীন সরকার নানা ধরনের
যে মামলায় তাকে জর্জরিত করেন এবং তাকে নানামুখী আসামি হিসেবে তাকে রায় দেওয়া হয় এবং এক পর্যায়ে দেশের যে গণমাধ্যমগুলো সেখানেও কিন্তু তার ভাষণ প্রচারে বিগত সরকার বাধা দেয় এবং নিষেধাজ্ঞা আরোপ করে এবং পরবর্তীতে তারেক রহমান এই যে বাংলাদেশে আসছেন দীর্ঘ 17 বছর পরে, এই যে বিষয়টি কিন্তু ডিসেম্বরেই ঘোষণা হয়েছিল বিএনপির পক্ষ থেকে এবং বিজয় দিবসের লন্ডনে যে আয়োজন, সেই আয়োজনে তারেক রহমান নিজেই ঘোষণা দিয়েছিলেন যেহেতু তারেক রহমান বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল হয়ে এভারকেয়ার হাসপাতালে যাবেন, আমরা এভারকেয়ার হাসপাতালে আমাদের আরেক সহকর্মী রয়েছেন হাসান ওয়ালি, আমরা তার কাছ থেকে এভারকেয়ার হাসপাতালের সবশেষ অবস্থা জেনে নিতে চাই। যেমনটা জানাচ্ছিলেন যে লাখো জনতা অংশগ্রহণ করেছে জুলাই 36 এক্সপ্রেসওয়ে সংবর্ধনা স্থলে, ঠিক সেই জায়গাটি আনুষ্ঠানিকতা শেষ করেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, যেখানে 1 মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং এই জায়গাটিতে কিন্তু আসলে নিরাপত্তা অন্যান্য দিনের চাইতেও আজকে অনেক বেশি জোরদার করা হয়েছে। কিছু নেতাকর্মীদের কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এই বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে তারা গাড়ি থেকে নেমেছেন এবং এই জায়গাটি থেকে কিন্তু তারা মিছিল সহযোগে তারা যে সংবর্ধনা স্থল সেখানে যাওয়ার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছেন। এইখানে কিন্তু আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে কাউকে সেই অর্থে দাঁড়াতে দিচ্ছেন। এর আগেও আমরা এরকম কিছু খণ্ড খণ্ড মিছিল দেখতে পেয়েছি যারা কিন্তু কিছু সময় পরে এই জায়গাটি থেকে বের হয়েছেন, অনেকে আবার রাস্তার পাশে দাঁড়ানোরও চেষ্টা করছেন অভ্যর্থনা জানানোর জন্য। আর ঠিক এভারকেয়ার হাসপাতালের সামনে যে রোড ডিভাইডার সেখানে কিন্তু আমরা তার কাটা দেখতে পাচ্ছি, যেটি গতকাল রাতে দেওয়া হয়েছে, যেটি অন্যান্য দিন একটি স্তরের ব্যারিকেড থাকে, আজকে কিন্তু এখানে 2 স্তরের ব্যারিকেড দেখতে পাচ্ছি। অর্থাৎ আইন শৃঙ্খলার যে সব রকমের প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হচ্ছে এই এভারকেয়ার হাসপাতালে প্রায় 1 মাসের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। বেশ সংকটাপন্ন অবস্থার মধ্যে আসলে বেগম খালেদা জিয়া ছিলেন, যেটি চিকিৎসকদের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছিল গত কয়েকদিনে তার অবস্থা, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জায়মান রহমান তারা দেশে আসেন এবং এর মধ্যে আমরা জানি যে গত 20 ডিসেম্বরে কিন্তু আসলে 5 ডিসেম্বরে ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে আসেন, যখন কিন্তু বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার একটি আলোচনা চলছিল। এয়ার অ্যাম্বুলেন্সও শেষ মুহূর্তে প্রস্তুত হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা অবনতি, সংকটাপন্ন অবস্থায় গেলে পরে, যার ফলে কিন্তু তাকে বিদেশে নেওয়া সম্ভব হয়নি। দেশেই তিনি চিকিৎসা নিচ্ছেন। এর পরবর্তীতে 2 সপ্তাহ থেকে কিন্তু 20 ডিসেম্বর জুবাইদা রহমান আবারও লন্ডনে তিনি ফিরে যান। তিনি আজকে আসছেন একই সঙ্গে তার স্বামী এবং সন্তানকে সঙ্গে নিয়ে। একই সঙ্গে ডাক্তার জুবাইদুর রহমান এবং তারেক রহমানের সঙ্গে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান, যিনি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু লিখেছেন তিনি বাংলাদেশে আসলে বাকি সময়টা তিনি বেগম খালেদা জিয়া, তার দাদু, তার সঙ্গে তিনি সময় কাটাতে চান, তার দেখভাল করতে চান, তেমন আশা কিন্তু তিনি জানিয়েছেন। একই সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন প্রায় 17 বছর ধরে তিনি নির্বাচিত জীবনে রয়েছেন। এর মধ্যে 5 আগস্ট পরবর্তী সময়ে কিছু সময়ের জন্য লন্ডনে মা বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে চিকিৎসা করার সুযোগ তার রয়েছে। এর পরবর্তীতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হলে তিনি বাংলাদেশে আসেন এবং বেশ কিছু রাষ্ট্রীয় অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া অংশ নিয়েছেন। আমরা দেখেছি সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠান সহ, কিন্তু শেষ পর্যন্ত আসলে যে এখন তাকে শারীরিক অবস্থা, সে অবস্থায় কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার আর কোনো অনুষ্ঠান অংশ নেওয়া সম্ভব এই মুহূর্তে নয়। একই সঙ্গে বিদেশে নিয়ে যাওয়া কিন্তু আসলে চিকিৎসকরা জানিয়েছেন যে সেটি আসলে এই মুহূর্তে কোনোভাবেই ডাক্তাররা সায় দেননি। আমরা জানি যে বেগম খালেদা জিয়া 80 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী, দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানান ধরনের জটিলতায় ভুগছেন। সেদিন কিন্তু গত আমলে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘ ফ্যাসিবাদের যুগে পরিবার এবং দলের পক্ষ থেকে দীর্ঘ সময় একাধিকবার তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু সেটি কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে সায় তখন পাওয়া যায়নি। যার ফলে সেটি কিন্তু পরিবার এবং বিএনপির পক্ষ থেকে অভিযোগ রয়েছে যে সঠিক চিকিৎসা সে সময় বেগম খালেদা জিয়া পাননি, যার ফলে এখন বেশ সংকটাপন্ন অবস্থার মধ্যেই কিন্তু আসলে তিনি রয়েছে। কিন্তু সবশেষ যেটি যে তার যে চিকিৎসক প্যানেল তার তরফ থেকে যেটি জানানো হয়েছে যে
বেগম খালেদা জিয়া তারেক রহমানের দেশে ফেরার খবর পেয়েছেন এবং অনেকটা তিনি স্বস্তি বোধ করছেন। কিছুটা শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। তিনি আসলে অর্থাৎ তার সন্তান, পুত্রবধূ, নাতি তারা আসলে পরে তাদের সংস্পর্শ পেলে বেগম খালেদা জিয়া আরও কিছুটা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ হবেন এমন আশাবাদ কিন্তু আসলে করছেন নেতাকর্মীরা। আমরা জানি যে এমন একটি সময় তারেক রহমান বাংলাদেশে আসছেন যেটি কিছুদিন পরেই আসলে তো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার ফলে কিন্তু এই সময়ে তারেক রহমানের এই আশাটি বিএনপি নেতাকর্মীদেরকে দারুণভাবে চাঙ্গা করছে। সেটি যেরকম আসলে আমরা জুলাই 36 এক্সপ্রেসওয়ে সেই জায়গাটিতে লাখো মানুষের যে সমাগম সেটি দেখে যেমন বুঝতে পারছিলাম, এই এভারকেয়ারের সামনে কিন্তু আসলে একেবারেই সাধারণ মানুষের জটলা করা আর কোনো ধরনের অনুমতি নেই। সেটি এর কারণেই এরপরেও কিন্তু আসলে অনেক নেতাকর্মীদেরকে আমরা দেখছি যারা জড়ো হওয়ার চেষ্টা করছেন কিছুটা দূরে। যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছে সরকার তরফ থেকে, যার ফলে এই জায়গাটিতে যে আইন শৃঙ্খলা অর্থাৎ যে এসএসএফ তারাও কিন্তু আসলে থাকবেন এবং রয়েছে সার্বক্ষণিকভাবে। একই সঙ্গে তারেক রহমানের সঙ্গে যে সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তারাও কিন্তু এই জায়গাটিতে আসবেন, অর্থাৎ যার ফলে কিন্তু পুরো জায়গাটি নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। পুরো সড়কে যেই সড়ক যে তারেক রহমান আসবেন পুরোটা যেরকম রয়েছে এই জায়গাটিতেও ঠিক একই রকমভাবে, যার ফলে যে মূল বেষ্টনী অর্থাৎ এবারকার হাসপাতালের মূল জায়গা সেখানে কিন্তু কোনো ধরনের নেতাকর্মী কাউকে কিন্তু আসলে সেইভাবে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেকেই আমি আগে যেরকম বলছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এসেছেন গাড়িতে করে, গাড়ি পার্কিং করার চেষ্টা করেছেন এর ভেতরে, এবং যেহেতু এক্সপ্রেসওয়ের এই মূল জায়গা জুড়ে ইতিমধ্যেই লক্ষ লক্ষ রওনা, যার ফলে অনেকেই এই সড়কে অর্থাৎ বসুন্ধরার ভেতরে ঢোকার পরে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত যে সড়ক এই সড়কের দুই পাশে দাঁড়ানোর কিন্তু আসলে চেষ্টা করছেন। সেরকমই কিন্তু আসলে কিছু নেতাকর্মী আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে বেগম খালেদা জিয়া বেশ কয়েক বছর ধরে এভারকেয়ার হাসপাতালে তিনি নিয়মিত বিরোধীদের চিকিৎসা নিচ্ছিলেন। কিছুদিন ভর্তি থেকে তিনি আবারও বাড়িতে ফিরে যেতেন, কিন্তু সবশেষ যেটি আসলে গত এক মাসের বেশি সময় ধরে আসলে যে তাকে এই এভারকেয়ার হাসপাতালে সিসিওতে তিনি চিকিৎসা নিচ্ছেন, এখানেই কিন্তু আসলে দেশি বিদেশি ডাক্তারদের তত্ত্বাবধানে তার যে চিকিৎসা সেটি চলছে। গত 23 নভেম্বর মূলত তিনি এই জায়গাটিতে ভর্তি হন। 27 নভেম্বর থেকে তিনি সিসিওতে রয়েছেন। প্রায় 30 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তার যে গঠিত মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের একজন সদস্যও কিন্তু তার যে পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান তিনি নিজেও তিনি গত 2 সপ্তাহ আগেও এই হাসপাতালে ছিলেন। বাংলাদেশে ছিলেন এবং তো তিনি লন্ডনে যান, তিনি আবারও ফিরে আসেন। অর্থাৎ সব মিলে কিন্তু আজকে নেতা কর্মীদেরও কিন্তু জন্য কিন্তু আসলে আজকে নিঃসন্দেহে আনন্দের দিন এবং তারা উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন কখন আসলে তারেক রহমান ফিরে আসবেন। তারেক রহমানের ফিরে আসার খবর এবং আশেপাশের যে এলাকা বিমানবন্দর এলাকায় সেখানে রয়েছেন আমার সহকর্মী আতাউর কাউসার, তার কাছে যাব সবশেষ খবর জানতে। আমাদের অন্যান্য সহকর্মীরা যেমনটা বলছিলেন, আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে যে লন্ডন থেকে আসছেন এর প্রেক্ষিতে যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে এটি আসলে অভূতপূর্ব। আমরা গত রাত থেকে বিমানবন্দর এলাকার আশপাশে আছি এবং আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে বিমানবন্দরের চারপাশের এলাকার যে অবস্থা, মূলত সড়কের অবস্থাতে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে প্রচুর নেতাকর্মী, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা হেঁটে হেঁটে আসছেন উত্তরার সাইড থেকে, অর্থাৎ উত্তরার এই সাইডে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে যে সকল নেতাকর্মীরা আসছেন বা নরসিংদীর ওদিক থেকেও যারা আসছেন তারা মূলত এদিক দিয়ে হেঁটে আসছেন। এবং যেহেতু কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে গাড়িগুলো কতটুকু পর্যন্ত আসবে বা এখানে গাড়ির জটলা করা যাবে না, যার প্রেক্ষিতে অনেক দূরে কোনো একটি নিরাপদ স্থানে গাড়ি রেখেই নেতাকর্মীরা হেঁটে আসছেন। মূলত কর্মীরা এদিক দিয়ে এসে খিলক্ষেতের ভেতর দিয়ে তারা 300 ফিটে যাচ্ছেন, যেখানে মূলত জনাব তারেক রহমানকে অভ্যর্থনা দেওয়া হবে, সেখানে যাওয়ার জন্য এদিক দিয়ে তারা হেঁটে যাচ্ছেন। এবং এই যে দৃশ্য এটি পুরো রাতভর আমরা দেখেছি, পুরো রাতভর মানুষজন হেঁটে হেঁটে সেই অভ্যর্থনা স্থলে 300 ফিটে সেখানে যাচ্ছিলেন। এবং আমরা যেখানে আছি হোটেল লে মেরিডিয়ানের পাশে, এখানেও প্রচুর নেতাকর্মীরা অবস্থান করছেন, কারণ তারা জানেন যে মূলত বিমানবন্দরে যখন তারেক রহমান সপরিবারে এবং তার সফর সঙ্গীদের নিয়ে যাদেরকে নিয়ে তারা আসছেন তারা নামবেন ল্যান্ড করার পরে এবং বিমানবন্দর থেকে বের হয়ে তার গাড়ি বহরটি এদিক দিয়েই যাবে।
তো এই যে দীর্ঘ 17 বছর পর এক নজর তারেক রহমানকে সচক্ষে দেখার যে একটি আবেগ, যে একটি উচ্ছ্বাস, সেটির পূরণের জন্যই অনেকে আমরা দেখেছি তারা এই সড়কের দুপাশেও হয়তো অবস্থান করবেন। যদিও সড়কের দুপাশে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে, বা আমি একটু দেখাতে চাই যে বিজিবি আমরা দেখতে পাচ্ছি দূর থেকেই, এবং অন্যান্য বিভিন্ন সেনাবাহিনী দেখতে পাচ্ছি, বা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। তারা রাস্তার পাশে, ডিভাইডারের পাশে, আইল্যান্ডের পাশে অবস্থান করছেন, এবং যতটুকু আমরা জানি যে এভাবেই পুরো রাস্তাটি জুড়ে তারা অবস্থান করবেন, যাতে নির্বিঘ্নে নিরাপদে তারেক রহমানের যে গাড়ি বহর, সেই বহরটি এখান থেকে সেই 300 ফিটে যেতে পারে, এবং সেখান থেকে তিনি, আমরা যতটুকু জানি এখনো পর্যন্ত, যে প্রথমে 300 ফিটে হয়তো যাবেন, সেখান থেকে যাবেন এবার কেয়ারে বেগম খালেদা জিয়াকে দেখতে, চিকিৎসাধীন তার মাকে দেখার জন্য। শোষণের আগে অধিকার, ভেদাভেদের আগে সমতা, অপমানের আগে সম্মান, নেতার আগে জনতা। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছে দাম। আমার লাল সবুজের জন্ম পরিচয়ে আজ গৌরবের নতুন সূর্যোদয়। লোভের আগে লজ্জা, দুর্নীতির আগে দেশপ্রেম, অবিচারের আগে সুবিচার, কান্নার আগে হাসি মুখ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। তার মেয়ে জাইমা রহমানের একটা সেলফি আপনাদের দেখে তাতে তাদের তিনজনকে দেখা যাচ্ছিল। এরপর আমরা দেখিয়েছি যখন ফজরের নামাজের কাছাকাছি সময় তিনি ওই তখনও উনি পড়ছিলেন, ডকুমেন্টগুলো দেখছিলেন, যেটা উনি সবসময় করে থাকেন। আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যে এই বিমানটি ভারতের আকাশ সীমায় আসবে এবং তারপর এটি সিলেট বিমানবন্দরে অবতরণ করবে। আমাদের যেটুকু জানা আছে যে বিমান কর্তৃপক্ষ চেষ্টা করছেন তাদের ফ্লাইট টাইমটাকে যতটা কমিয়ে আনার জন্য, এবং সিলেটে যে প্রায় ঘণ্টাখানিকের যে লেওভার থাকে, যেটা স্টপ ওভার, সেটাকে সংক্ষিপ্ত করে যতটা কম সময়, দ্যাট মিন 11:30 কাছাকাছি সময় যাতে এটা ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, সেরকম প্রস্তুতি চলছে। আর এদিকে আপনারা সবাই যেমন এরকম আছেন, তেমনি আমাদের 34 জুলাই যে এক্সপ্রেসওয়ে, সেখানে ইতিমধ্যে জনগণের একটা মহাসমুদ্র পরিণত হয়েছে। ক্রমাগতভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তারা
আশা করছি আমরা যে ওই এক্সপ্রেসওয়ের অধিকাংশ জায়গা পূর্ণ হয়ে যাবে এবং তারপর এখান থেকে তার এখানে যে আনুষ্ঠানিকতা সেটা খুবই সংক্ষিপ্ত। স্থায়ী কমিটির পক্ষ থেকে এবং অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা শুধু জানানো হবে এবং তারপর তার পরিবারের সদস্য যারা আছেন তারা অন্য রুটে তাদের বাড়ি ফিরে যাবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার মোটরকে নিয়ে তিনি আমাদের এভারকেয়ার হসপিটাল, যেটা তার মূল গন্তব্য, সেখানে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তার মার শয্যা পাশে যেতে চান, সেটা তার অগ্রাধিকার। রাস্তার পাশে উনি সংক্ষিপ্তভাবে যে জনসমাবেশটি আছে সেখানে দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত কথা বলবেন, যেখানে মূলত তার থাকবে কৃতজ্ঞতা প্রকাশ এবং জুলাই যোদ্ধা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম বিমানবন্দরে, সেখানে তারেক রহমানের দেশে ফেরার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন। সেক্ষেত্রে বলা চলে যে তারেক রহমান যে বিমানে আসছেন সেটি কিন্তু এখন আফগানিস্তান, ইরাক এরকম আমরা দেখছিলাম। শেষ সব কিছু আপডেট জানাবো, দেখছেন সময় সংবাদ। দেশের পথে তারেক রহমান ১.৫ যুগ পর পা রাখবেন মাতৃভূমিতে।
সমতা